হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের পরবর্তী মডেল কোশ্চেন পেপার 28। পরবর্তী মডেল কোশ্চেন 28। এটা তোমাদের প্রশ্নবিদ্যার শেষ মডেল কোশ্চেন। এর আগে প্রত্যেকটা মডেল কোশ্চেনের কোশ্চেন অ্যান্সার এক্সপ্লেনেশনের সাথে আপলোড করা হয়েছে। যারা ভিডিও দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিও দেখে নিও, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং সকলে ভালো লাগলে ভিডিওটি এবং চ্যানেলটি একটু শেয়ার করে দেবে। দেখো আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলেছে মডেল নম্বর 28-এর, যে 0°C উষ্ণতা ও 1 ATM চাপে একটি গ্যাসের 56 লিটার আয়তনে অণুর সংখ্যা কত হবে। তো একটি গ্যাসের কত বলেছে, 0°C উষ্ণতা এবং 1 ATM। গ্যাসে কত দেখো 0°C এবং 1 ATM। এটাকে কি বলে, এটাকে আমরা জানি এসটিপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপি বলতে আমরা কী বলছি, 0°C উষ্ণতা এবং 1 অ্যাটমসফিয়ারিক চাপ। এখানে সেটাই দেওয়া আছে কন্ডিশন, এবং বলেছে 56 লিটার আয়তনের অণুর সংখ্যা জানতে দিয়েছে। আমরা কি জানি, আমরা জানি এসটিপিতে 22.4 লিটার মানে কত মোল, 1 মোল। তাই এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসে অণু আছে। অণু কতগুলো থাকে, অণু থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান, অর্থাৎ 6.022 × 10⁻23T। তাই এসটিপিতে 56 লিটার আয়তনে কতগুলো অণু বের করে আমাদের উত্তর হবে 56 কত হবে 6.022 × 10⁻23 বাই 22.4 × 56। এটা করলে আমাদের উত্তর আসবে কত, উত্তর আসবে 15.055 15.055 × 10⁻23। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার কোন অপশন ম্যাচ করছে, অপশন হচ্ছে বি। অ্যান্সার কি হলো, বি উত্তর। এই হলো কোশ্চেন নম্বর 1। নেক্সট কোশ্চেন নম্বর 2-তে কি বলেছে, কোশ্চেন নম্বর 2-তে বলা আছে কি, যে ছক দিয়েছে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 মিলিয়ে দেখতে বলেছে। স্তম্ভ 1-এ দেওয়া আছে মোলারিটি, নর্মালিটি এবং মোল ভগ্নাংশ দিয়ে এদের একক। স্তম্ভ 2-তে দেওয়া আছে, দিয়ে মিলিয়ে আমাকে লিখতে হবে। তো আমরা কি জানি মোলালিটির একক কি, মোলালিটি মানে আমরা কি জানি, যে 1 মোল মোলারিটির যে কিটা, তো মোল দ্রবীভূত থাকে কোথায়, পার কেজি সলিউশনে। পার কেজি দ্রবণে কত গ্রাম মোল দ্রবীভূত থাকে সেটা নির্ধারণ করে মোলালিটি দিয়ে। তাই অপশান 1 নম্বরে কি বলেছে দেখো, স্তম্ভ 1-এ মোলালিটি। তাই মোলালিটির ইউনিট কি হবে, মোল পার কেজি। 2 নম্বরে দেওয়া আছে কি, মোলারিটি। 2 নম্বরে কি দেওয়া আছে, মোলারিটি। তো মোলারিটির ইউনিট কি হবে, মোল পার লিটার। নেক্সট কি আছে, নর্মালিটির ইউনিট কি আসবে, নর্মালিটির ইউনিট আসবে যে গ্রাম ইকুইভ্যালেন্ট বা ইকুইআইভি পার লিটার। আর ডিতে কি দেওয়া আছে, 4 নম্বর দেওয়া আছে কি, মূল ভগ্নাংশের একক হয় না, মূল ভগ্নাংশ হচ্ছে একক বিহীন। এ হচ্ছে উত্তর। তার মধ্যে এটা কোন অপশনের সাথে ম্যাচ করছে, দেখো অপশন ডি এর সাথে ম্যাচ করছে। অর্থাৎ 1-এর সাথে কে যাচ্ছে, বি। 2-এর সাথে কে যাচ্ছে, এ। 3-এর সাথে কে যাচ্ছে, 4 বা ডি। আর 4-এর সাথে যাচ্ছে সি। এটা কোন অপশন মিক্স হচ্ছে, অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার 2 নম্বর প্রশ্নের। নেক্সট কোশ্চেন নম্বর 3। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 3-তে কি বলেছে দেখো, 3-তে বলেছে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইডে Cl আয়নের সংখ্যা কত হবে। তাই কার বলেছে, ক্যালসিয়াম ক্লোরাইডের সংখ্যা CaCl2। একে যদি আদ্র বিশ্লেষণ করা হয় বা ভাঙলে, আদ্রবিশ্লেষণ নয় সরি, এটা আয়নে বিয়োজিত হলে কি তৈরি করে, Ca2+ + 2Cl- কি করে, Ca2+ আর 2Cl-। যদি আমরা 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড নিই, তবে এটা আয়নে বিয়োজিত হয়ে 1 মোল Ca2+ আয়ন, 1 মোল কি করে Ca2+ আয়ন, এবং 2 মোল Cl- আয়ন তৈরি করে। 2 মোল কি করে, Cl- আয়ন তৈরি করে। তো আমাদের 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে যে Cl- যে আয়নটা তৈরি হবে তার সংখ্যা কত হবে। তো 1 কত, 2 মোল। আর আমরা জানি 1 মোলে কত সংখ্যা থাকে, 1 মোলে Cl- থাকে 6.022 × 10⁻23।
তো এখানে 2 মোলে বের করতে হবে, তো 2 মোলে কত হবে Cl মাইনাস, একে 2 দিয়ে গুণ হবে 6.022 ইন্টু 10⁻23, আসছে কত এটা 12.044 ইন্টু 10⁻23, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর কত, এটা হলো 3 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 4। নেক্সট কত নম্বর, কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো ভালো করে, বলেছে যে বিবৃতি এবং বিবৃতি 1 বিবৃতি 2 চেক করে বলতে কোনটা ঠিক কোনটা ভুল। তো অপশান এই বিবৃতি 1-এ কী বলেছে, বিবৃতি 1-এ বলেছে যে Li প্লাস এর রেখা বর্ণালী এবং স্থায়িত্ব বোর এর তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়। কার ক্ষেত্রে বলেছে দেখো, Li প্লাস এর রেখা বর্ণালী এবং বোরের স্থায়িত্ব বোর এর তত্ত্বের ব্যাখ্যা করা যায়। আমরা কি জানি বোর তত্ত্ব কার সাথে প্রযোজ্য, বোর তত্ত্ব প্রযোজ্য হয়, বোর তত্ত্ব প্রযোজ্য 1 ইলেকট্রন সিস্টেমের জন্য। 1 ইলেকট্রন সিস্টেম বলতে 1 সিস্টেম বলতে আমরা কী বলছি এখানে, পরমাণু বা আয়ন, পরমাণু বা আয়ন। 1 ইলেকট্রন পরমাণু বা আয়নের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য। তো এই যে প্রথম যেটা বলেছে দেখো Li প্লাসে কটা ইলেকট্রন আছে, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3 হয়, অর্থাৎ লিথিয়াম পরমাণুতে 3খানা প্রোটন এবং 3খানা ইলেকট্রন থাকে। Li প্লাসের ইলেকট্রন হচ্ছে 2টো। তো Li প্লাসের ইলেকট্রন কতগুলো, 2টো। তাই 2টো ইলেকট্রন কি বোর তত্ত্ব মেনে চলে, বোর তত্ত্ব মেনে চলে না, তাই 1 নম্বর যেটা বলেছে বিবৃতি ভুল হবে। 2 নম্বর বিবৃতি বলেছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলির আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভাজিত হয়, যা বোরের তত্ত্ব ব্যাখ্যা করা যায় না। এটা ঠিক। বোর তত্ত্ব দ্বারা আমরা হাইড্রোজেনের যে রেখা বর্ণালী পরীক্ষা করেছিলাম, সেই হাইড্রোজেনের পরমাণু বর্ণালী যে রেখা পরীক্ষা আমরা করেছি বোর তত্ত্বের সাহায্যে, যদি এটা চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তবে সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিশ্লিষ্ট হয়ে যায়। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভাজিত হয়, যদি চৌম্বক ক্ষেত্রে বিশ্লিষ্ট হয়, চৌম্বক ক্ষেত্রে হয়, সেটার নাম দেওয়া হয় জিমান প্রভাব, জিমান প্রভাব। এবং যদি তড়িৎ ক্ষেত্রে হয়, তড়িৎ ক্ষেত্রে ঘটনাটা ঘটে, মানে তড়িৎ ক্ষেত্রে যদি রেখা বর্ণালী আর সূক্ষ্মরেখা ভেঙে যায়, তাকে বলা হয় স্টার্ক প্রভাব, স্টার্ক প্রভাব। আর এই দুটো ঘটনায় আমরা বোর তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করতে পারি না। কি দ্বারা, বোর তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করা যায় না। তো এটাই 2 নম্বর বিবৃতি কি ঠিক বলেছে, ঠিক, অবশ্যই ঠিক 2 নম্বর বিবৃতি। তো এই গেল 1 নম্বর বিবৃতি ভুল এবং 2 নম্বর বিবৃতি ঠিক, অর্থাৎ 1 হলো ভুল, 2 হলো ঠিক। এটা কোন অপশনকে ফলো করছে দেখো, এটা অপশান 1 হচ্ছে ভুল, 2 হচ্ছে সত্য, অপশান এ অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 5। কত নম্বর কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, যে 5 নম্বর প্রশ্নে বলেছে ক্রোমিয়াম 3+ এবং Mg2+ এর আয়নের চৌম্বক ধর্ম যথাক্রমে কি হবে, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। কার ক্ষেত্রে প্যারা হবে, কার ক্ষেত্রে ডায়া হবে, না উভয় কি হবে, সেটা তোমাকে বের করতে বলেছে। কার কার ক্ষেত্রে, Cr3+, ক্রোমিয়াম হচ্ছে 24 ইলেকট্রন বিন্যাস। প্যারা ডায়াম্যাগনেটিক কাকে বলে আমরা জানি, যার অযুগ্ম ইলেকট্রন থাকে, কি থাকে, অযুগ্ম ইলেকট্রন বর্তমান থাকে, অযুগ্ম ইলেকট্রন যার থাকে সেটা কি হয়, সেটা হয় প্যারাম্যাগনেটিক। কি হয়, প্যারাম্যাগনেটিক। আর যার থাকে কি যুগ্ম ইলেকট্রন, বা প্রত্যেকটা ইলেকট্রন বন্ধন, প্রত্যেকটা ইলেকট্রন কি যুগ্ম অবস্থায় থাকে, তার প্রকৃতি হয় ডায়াম্যাগনেটিক। বোঝা গেল কোনটা প্যারা কোনটা ডায়া। যদি অযুগ্ম ইলেকট্রন হয় সেটা প্যারাম্যাগনেটিক, আর যুগ্ম ইলেকট্রন হয় সেটা ডায়াম্যাগনেটিক। তাই ক্রোমিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা, ক্রোমিয়াম 24-24-এর 3টে ইলেকট্রন বেরিয়ে গেল হয় 21টা ইলেকট্রন। তো ইলেকট্রন কি হবে, আর্গন থাকবে, আর্গন হচ্ছে 18। তারপরে কি আসে, আমরা আসে ক্রোমিয়ামে যখন করি আর্গনের পরে আসে কত না, আর্গন 4s2 3d, 4s1 3d 5। কিন্তু যখন এটা 3+ রয়েছে, অর্থাৎ 4s থেকে একটা ইলেকট্রন বেরোবে এবং 3d থেকে দুটো ইলেকট্রন বেরোবে, তৈরি হবে কত 3d3। কীভাবে 3d3, অর্থাৎ ডি অরবিটালে 5টা ঘর, তার মধ্যে 3টে ঘরে একটা একটা ইলেকট্রন থাকবে, অর্থাৎ এগুলো কি আছে অযুগ্ম ইলেকট্রন বর্তমান। তাই Cr3+ হবে কি প্যারাম্যাগনেটিক চরিত্রের, Cr3+ কি হবে প্যারাম্যাগনেটিক চরিত্রের। আর 2 নম্বরের অপশানে কি দিয়েছে, Mg2+, Mg2+-এর পরমাণু ক্রমাঙ্ক Mg হচ্ছে 12, Mg2+ হচ্ছে 10। ইলেকট্রন বিন্যাস করলে কত হবে, ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p6 3s2 3p। তো এটা 3s2 হবে, 3s2 হবে না। তো Mg-র কত হলো 1s2 2s2 2p6, অর্থাৎ লাস্ট কক্ষের ইলেকট্রন কি আছে
ইলেকট্রনের পি অরবিটাল 6টা ইলেকট্রন অর্থাৎ 3টে যে ঘর রয়েছে 6টা পি অরবিটালে, সেই 3টে ঘরে প্রত্যেকটা কি যুগ্ম করে ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এটা পূর্ণ অবস্থায় রয়েছে। তাই Mg2+ কি প্রকৃতি দেখাবে? Mg2+ দেখাবে ডায়াম্যাগনেটিক। কি দেখাবে? ডায়া। তাই উত্তর আসলে কি, একটা প্রথমটা প্যারা, দ্বিতীয়টা ডায়া। তাই উত্তর হচ্ছে অপশান এ। কোনটা অপশান? অপশান হচ্ছে এ ফলো করছে। এই হলো কোশ্চেন নম্বর 5। নেক্সট কোশ্চেন নম্বর 6 কি বলেছে? কোশ্চেন নম্বর 6 বলেছে কি, যে যে উপকক্ষের ক্ষেত্রে L সমান 0, N সমান 0, যার বলেছে L = 0 আর M = 0, তো সেটাকে আমরা এস উপকক্ষ রূপে জানি। যার L এর ভ্যালু 0 হয় সেই উপকক্ষকে আমরা কি জানি? এস উপকক্ষ। আর এস উপকক্ষের আকৃতি কি হয়? এস উপকক্ষের আকৃতি হয় গোলকাকার। গোলকাকার বা স্ফেরিক্যাল, ইংরেজিতে বলা হয় স্ফেরিক্যাল। তো উত্তর হলো কি গোলকাকার, অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 7 কোশ্চেনে কি দিয়েছে? বলেছে নিম্নোক্ত কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সর্বাধিক শক্তি সম্পন্ন। তাই সর্বাধিক শক্তি সম্পন্ন দেখতে হলে দেখতে হবে n+l নিয়ম প্রথম দেখতে হবে। যে উপকক্ষের n+l এর ভ্যালু সব থেকে বেশি হবে তার শক্তি সব থেকে বেশি হবে। তো n+l এর ভ্যালু অপশান এতে কি আসছে দেখো, অপশান ডিতে আছে 4,0, তাই 4 যোগ 0 করলে আসছে 4। অপশান বিতে কত হবে না 3 যোগ 0, তাই 3, এটা 3 যোগ 0। অপশান সিতে কত হবে দেখো 4, 3,1 বসে, তো 3 + 1 = 0। এবং অপশান ডিতে কি হবে না 3 যোগ 2 = 5। আসলে 5টা। এবার এখান থেকে আমরা n+l নিয়ম দিয়ে আমরা কী করতে পারি? এই যে 5টা ইলেকট্রন পেলাম আমরা, কার সব থেকে বেশি কার হলো? অপশান ডিতে দেখো n+l এর ভ্যালু 5 সর্বাধিক। তা আমরা বলতে পারি ডি অপশানে যে উপকক্ষটাকে নির্দেশ করেছে সেই উপকক্ষের অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার সেটগুলির শক্তি সর্বাধিক হবে। এটা হচ্ছে উত্তর, অ্যান্সার শক্তি হচ্ছে সর্বাধিক। নেক্সট কোশ্চেন নম্বর কত? নেক্সট কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8 দেখো কি বলেছে। হ্যাঁ দেখো, কোশ্চেন নম্বর 8 বলেছে যে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় চতুর্থ ও ষষ্ঠ কক্ষের ব্যাসার্ধের অনুপাতটি নির্ণয় করো। কার বলছে? হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ বলেছে। তো ব্যাসার্ধ সূত্র আমরা কি জানি? Rn = R1 × n²/z, এটা হচ্ছে ব্যাসার্ধের সূত্র। আর হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে H এর ক্ষেত্রে জেড এর ভ্যালু কত আসে? 1 আসে। তাই আমাদের এখানে যে তিনটে বলেছে কি কি দ্বিতীয়, অর্থাৎ R2 সমান কত হবে? R1 × 2²/z এর ভ্যালু 1। তারপর বলছে R4 সমান কত আসবে না R1 × 4²/1। আর কে আসবে? R6, 6 নম্বর। তো কত হবে? R1 × 6²/1। তো এখান থেকে কত আসছে? 4R1। এখান থেকে আসবে কত? 4 4 16R1। এখান থেকে আসবে কত? 36R1। তো এদের যে রেশিও করতে বলেছে আমাকে, কি রেশিও বলেছে? রেশিও বলেছে যে R2:R4:R6 সমান কত? 4R1 16R1 36R1। এখান থেকে আসলে কত? 1:4:16:36। তাহলে অনুপাত ভাঙলে 1:4:9। এটা হচ্ছে উত্তর। অপশান কোনটা? 1:4:9, অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 9। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 9। 9 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, 9 নম্বর প্রশ্ন, যে 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ফোটনের শক্তি এবং 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য ফোটনের শক্তির অনুপাত নির্ণয় কত? আমরা কি জানি ফোটনের শক্তি E = h নিউ। ই মানে হচ্ছে কি শক্তি, কার শক্তি? ফোটনের শক্তি। এইচ কি? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। কার ধ্রুবক? প্ল্যাঙ্কের ধ্রুবক। এর এসআইতে মান কত হয়? 6.626 × 10⁻³ জুল/সেকেন্ড। তোমরা মুখস্থ রাখবে মানটা। নেক্সট নিউ কত? নিউ হচ্ছে কম্পাঙ্ক। নিউ কি? কম্পাঙ্ক। তা তোমাদের বলে দিয়েছে কি, যে 2000 তরঙ্গ দৈর্ঘ্য এবং 4000 তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমাদের এখান থেকে লিখতে পারি E = h, নিউ এর বদলে লিখতে পারি কত? c/λ। লিখতে পারি E = c/λ। এবার প্ল্যাঙ্কের, এবার এখান থেকে আমরা কী বের করতে পারি? E1 E2 E1 হচ্ছে কার ক্ষেত্রে? 2000 তরঙ্গ দৈর্ঘ্য ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? hc/2000। E2 ক্ষেত্রে আমরা লিখতে পারি hc/4000। কারণ এটা যখন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যখন 2000 হবে তার ক্ষেত্রে E1 ধরে নিয়েছি,
অর্থাৎ এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর গতিবেগ, দুটোই স্থির, তাই আমরা এইচ সি লিখে দিয়েছি। এখানেও তাই এইচ সি করেছি। তো E1:2 যদি আমরা E2 করি, আমাদের উত্তর আসবে E1:E2 করলে কত আসবে না এইচ সি বাই 2000 ইস্টু এইচ সি বাই 4000। এখান থেকে কত আসবে 1/2000 ইস্টু 1/4000। তো এখান থেকে 1:1/2, 1/2 মানে কত 2:1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 2:1। অপশান হচ্ছে সি। নেক্সট কোশ্চেন নম্বর 10। কত নম্বর কোশ্চেন? 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ভালো করে। 10 নম্বর প্রশ্ন বলেছে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং এসআই এর আয়নীভবন বিভবের সঠিক ক্রম কত? এর কি আয়নীভবন বিভব বলেছে, দেখো কার আয়নীভবন বিভবের সঠিক ক্রম, কার কার? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং লাস্ট কী আছে? লাস্ট আছে সিলিকন। যদি ইলেকট্রন বিন্যাস করলে কত আসে? ইলেকট্রন বিন্যাস করলে আসবে এটা শেষ কক্ষে আসবে কত 3s1, এর হবে 3s2, এর কত হবে 3s2 3p1, এর কত হবে 3s2 3p2। কারণ এর তো 14, এর 12, এর 13, এর 11। তো আমরা 11, 12, 13, 14 পরপর আছে এরা। তো 11, 12, 13, 14 এ আছে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে আছে সিলিকন। আমরা যত বাম থেকে ডানে যাব, অর্থাৎ এই বরাবর যত যাব, আমাদের কী হয় আয়নীভবন বিভবের মান কী হয়? আয়নীভবন বিভবের মান বাড়তে থাকে। কী হয়? আয়নীভবন বিভবের মান বাড়তে থাকে। এবার আমাদের দেখতে হবে এখানে যে ব্যতিক্রমের কোনো ট্রিক্স রয়েছে কিনা, ব্যতিক্রম কোনো অপশান রয়েছে কিনা। তাই দেখো যে উপর থেকে বাম থেকে ডানে গেলে এই বরাবর গেলে বাড়বে। অ্যাকচুয়াল হওয়ার কথা ছিল সোডিয়াম, সোডিয়ামের পরে কে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের থেকে কী বেশি হবে? অ্যালুমিনিয়াম বেশি হবে, তারপরে সিলিকন বেশি হবে। এবার আমাদের দেখতে হবে কোন 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 ক্ষেত্রে কোন অরবিটাল থেকে ইলেকট্রন মুভ করছে, বেরোচ্ছে। দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বেরোচ্ছে 3p1 থেকে, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বেরোচ্ছে 3s2 থেকে। তো 3s2 কি ফুললি ফিল্ড নয়, 3s2 হচ্ছে ফুললি ফিল্ড, আর 3p1 হচ্ছে ফুললি ফিল্ড নয়। এটা থ্রিপিতে একটা ইলেকট্রন আছে। এই অ্যালুমিনিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তবে এর ইলেকট্রন বিন্যাস যেটা থাকবে লাস্টে 3s2, যেটা ফুললি ফিল্ড। অর্থাৎ অ্যালুমিনিয়াম খুব সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ও সুস্থিত একটা ইলেকট্রন বিন্যাস হালকা হলেও যে অপূর্ণ অবস্থা আসার চেষ্টা করবে। সেজন্য দেখা যায় কি ম্যাগনেসিয়ামের আয়নের বিভব কার থেকে বেশি, এটা এরকম ছিল। তো এখানে চেঞ্জ হয়ে কি আসবে এনএ, তারপরে এনের থেকে এমডি বেশি, তারপরে এল, তারপরে এসআই। অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এমজি এর প্রথম আয়নের বিভব কার থেকে বেশি? অ্যালুমিনিয়ামের থেকে বেশি। কারণ কি বললাম, এমজির ক্ষেত্রে ইলেকট্রন বেরোবে 3s2 থেকে, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বেরোবে 3p1 থেকে। এর আগে 3s2, তো 3p1 থেকে যদি একটা ইলেকট্রন বেড়ে যায় লাস্ট পর থেকে 3s2, যেটা পূর্ণ অবস্থার ইলেকট্রনিক কনফিগারেশন। তাই অ্যালুমিনিয়াম কী চায়? একটা ইলেকট্রন লুজ করতে চায়। এই হলো আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 11। 11 নম্বর কোশ্চেন বলেছে নিচের কোনটি সম ইলেকট্রনীয় মৌল এবং আয়ন সমূহকে প্রকাশ করে? তো নিচের কোনটি কি মৌল বলেছে? সম ইলেকট্রনীয় পিসিস বলেছে। তো অপশান এ দেখো, অপশান এতে কী দেওয়া আছে? C2 2 O2 মাইনাস CONO। তবে অপশান বিতে কী দেওয়া আছে? অপশান বিতে দেওয়া আছে NO প্লাস, দেওয়া আছে দেখো C2 মাইনাস CN মাইনাস, আর দেওয়া আছে N2। সিতে কী দেওয়া আছে? CN মাইনাস N2 O2 মাইনাস আর CO2 মাইনাস। আর ডিতে কী দেওয়া আছে না N2 O2 মাইনাস NO প্লাস আর CO। এদের মধ্যে সম ইলেকট্রনের বিশেষ মানে কার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান হবে? তো অপশান এ যদি তোমরা চেক করো, তো এদের ইলেকট্রন সংখ্যা কত কত পাবে অপশান এতে, মানে এটার ক্ষেত্রে। এর কত ইলেকট্রন? কার্বনের হচ্ছে 6টা ইলেকট্রন থাকে, তাই কার্বন 2টো কার্বন হলে 6 দোকানে 12টা ইলেকট্রন। এখানে -2 চার্জ, তাই 14 ইলেকট্রন। এটা কত ইলেকট্রন? 14 ইলেকট্রন। এটা কত হবে না অক্সিজেনে থাকে কটা? 8টা ইলেকট্রন, 8 দোকানে 16, 16 থেকে একটা বেশি, 17 ইলেকট্রন। তো এখানে কি আইসোলেকট্রন কি আর? দেখো ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়েছে, তো আইসোলেকট্রন নয়, তো আর এটা চেক করার দরকার নেই। তো অপশান এ ভুল। অপশান বিতে দেখো বলেছে NO প্লাস, এনওর কত ইলেকট্রন থাকে? এনএ থেকে 7টা, অক্সিজেনের 8টা, টোটাল 15, আর প্লাস চার্জের জন্য একটা কম, 14 ইলেকট্রন। এর ক্ষেত্রে কী আছে? C2 ক্ষেত্রে একটুকে দেখলে 14 ইলেকট্রন। CN মাইনাসে কত হয়? সি এর 6টা, এন এর 7টা, 6 এর সাথে 13,
মাথায় একটা চার্জ, তাই 14 ইলেকট্রন। আর N2 এর কত ইলেকট্রন? 14 ইলেকট্রন, 7 গুণে 14 ইলেকট্রন। তো আমরা পেয়ে গেলাম এটা, প্রত্যেকটা 14 ইলেকট্রন আছে, তাই অপশান বি হচ্ছে আইসো ইলেকট্রনিক, এবং এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর পেয়ে গেছি। এবার তোমাদের কাজ কি, যে অপশান সি এবং ডি এর উত্তর হবে না জানা আছে, তবুও সি এবং ডি এর প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা কত হবে সেটা ক্যালকুলেশন করে কমেন্টে জানানো। এটা তোমাদের কমেন্টে জানাতে হবে, কমেন্টে জানাতে হবে। নেক্সট দেখো কোশ্চেন নম্বর কত, 12। 11 পরে কত হবে? কোশ্চেন নম্বর 12। বলেছে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক। নিচের বক্তব্য যেগুলো দেওয়া আছে তার মধ্যে বলছে কোনটি সঠিক 12 নম্বর প্রশ্নে। অপশান এতে বলেছে এন এর প্রথম ও দ্বিতীয় আয়নন বিভব অক্সিজেনের প্রথম এবং দ্বিতীয় আয়নন বিভবের থেকে বেশি হয়। এটা কি? এটা তো ভুল। 1 নম্বরে কি দেখো ভুল বলেছে, কারণ আমরা জানি নাইট্রোজেনের প্রথম আয়নন বিভব বেশি কার থেকে? অক্সিজেনের থেকে। কিন্তু দ্বিতীয় আয়নন বিভবের ক্ষেত্রে নাইট্রোজেনের কম অক্সিজেনের বেশি হয়। দ্বিতীয় আয়নন বিভব কি হয়? নাইট্রোজেনের কম হয়, অক্সিজেনের বেশি হয়। 2 নম্বর বিবৃতি কি বলেছে, যে ও এবং ও এর আয়নীভবন বিভব নাইট্রোজেনের আয়নীভব অপেক্ষা বেশি হয় না। কার বেশি হয়? নাইট্রোজেনের প্রথম আয়নীভব অক্সিজেনের থেকে বেশি হয়, তাই বিবৃতি দুটো ভুল। বিবৃতি 3-এ কি দেওয়া আছে? বলেছে ও এর দ্বিতীয় আয়নন বিভব এন এর দ্বিতীয় আয়নন বিভবকে বেশি। হ্যাঁ, এটা ঠিক। প্রথমেই বললাম কার? অক্সিজেনের দ্বিতীয় আয়নন বিভব নাইট্রোজেনের দ্বিতীয় আয়নন বিভবকে বেশি হয়, কিন্তু প্রথমটার ক্ষেত্রে যখন কনসিডার করা হবে তখন নাইট্রোজেনের বেশি হবে। তো 3 নম্বর অপশান ঠিক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 13। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 13। 13 নম্বর প্রশ্ন কি বলেছে? 13 নম্বর বলছে নিচের কোন ঘটনার জন্য ল্যান্থানাইট সংকোচন দায়ী। যে ল্যান্থানাইট সংকোচনের জন্য কোন ঘটনাটা ঘটে এটা জানতে চেয়েছে 13 নম্বর কোশ্চেনের। তো আমরা কি জানি, ল্যান্থানাইট সংকোচনের জন্য জার্কনিয়াম এবং হফনিয়াম অর্থাৎ জেডার এবং এইচএফ এই দুটোর ব্যাসার্ধ সেম হয়। এই দুটো কি হয়? ব্যাসার্ধ একই রকম হয়, মানে ব্যাসার্ধ একই হয়। কিসের জন্য? ল্যান্থানাইট সংকোচনের জন্য জার্কনিয়াম এবং হফনিয়ামের ব্যাসার্ধ সমান হয়। তাই উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 14। কত নম্বর কোশ্চেন? 14 নম্বর কোশ্চেন দেখো বিবৃতি এবং তার কারণের কোশ্চেন। 1 নম্বরে বা এতে বিবৃতি হিসেবে কি দেওয়া আছে? বলেছে যে NO3- রৈখিক কিন্তু NH3 চতুস্থলকীয়। কি বলছে? NO3- রৈখিক কিন্তু কি না O3- এটা চতুস্থলকীয়। NO3- কি রৈখিক হয়? NO3- এর হাইব্রিডেশন কত আছে? H ½ 5 যোগ 1 মানে কত? 6 হলো sp2। sp2 হলো কি হয়? ত্রিকোণীয় হয় না? ত্রিকোণীয় সমতলীয়। এটা তো রৈখিক হবে না। তো যে অপশান এতে বিবৃতি এতে যেটা সেটা ভুল দেওয়া আছে। কারণে রিজনে আর কি বলেছে? বলেছে যে NO3 এর N এর সংকরিত অবস্থা sp2 হয় এবং NH3 তে N এর সংকরিত অবস্থা sp3 হয়। তো এটা ঠিক, কারণ ঠিক। তাই উত্তর হচ্ছে এ ভুল এবং আর ঠিক। এ ভুল আর ঠিক। তো কোন অপশান আছে? এ ভুল আর ঠিক। এটা হচ্ছে অপশান ডি এর অ্যান্সার, ডি এরটা। নেক্সট কোশ্চেন নম্বর 15। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 15। 15 নম্বর প্রশ্ন কি বলেছে? ভেসপারের তত্ত্ব অনুযায়ী ClF3 এর গঠন আকৃতি কী হবে? ClF3 এর গঠন আকৃতি বের করতে হবে আমাকে। ClF3 এর হাইব্রিডাইজেশন নির্ণয় করো। হাইব্রিডেশন কত? হাফ। Cl কেন্দ্রীয় পরমাণু কত হয়? 7 ইলেকট্রন, 3খানা আছে F, তাই কত আসলো? 10/2, কাটাকাটি করলে 5। 5 যদি হাইব্রিডেশন নাম্বার হয় সেটা স্ট্রাকচার হয় sp3d। কি হয়? sp3d। আর sp3d এর বন্ধন জোড় কতগুলো আছে? বিপি। শর্টে বন্ধন জোড়কে বন্ড পেয়ারকে বিপি লিখছি। বিপি আছে 3টে, আর এলপি আছে কতগুলো? 5 বিয়োগ 3 সমান 2। তা বিপি, বন্ড পেয়ার এবং লোন পেয়ার আমি পেয়ে গেছি। বন্ড পেয়ার আর লোন পেয়ার যদি পাওয়া যায়, কি পাওয়া যায়? বন্ড পেয়ার এবং লোন পেয়ার যদি পাওয়া যায় তবে কি এর আকৃতি কি আমরা নির্ধারণ করতে পারবো। ClF3 এর আকৃতি কি হবে? তবে Cl থাকে সেন্ট্রালে, আর টিবিপি জিওমেট্রিতে এটা কি টিবিপি না টেট্রাগোনাল বাইপিরামিডে যদি লোন পেয়ার প্রেজেন্স থাকে, সেই লোন পেয়ার থাকে ইকুইটোরিয়াল পজিশনে অর্থাৎ প্লেনে। ইকুইটোরিয়াল পজিশন অর্থাৎ প্লেনে থাকে লোন পেয়ার। তো লোন পেয়ার দুটো লোন পেয়ার থাকবে, এখানে একটা লোন পেয়ার, এইদিকে একটা লোন পেয়ার এবং এইদিকে থাকবে আরেকটা এফ।
তো থাকলো কি 3খানা এফ এইভাবে থাকবে। অর্থাৎ এর যে জিওমেট্রিক, এর যে গঠন আমরা জানি লোন পেয়ার বাদ দিয়ে দেখতে হয়। লোন পেয়ার বাদ দিয়ে দেখো এফ সিএল এফ আর এ এফ এর দেখতে অনেকটা কিসের মতো, টি এর মতো দেখতে। কার ইংরেজি অক্ষর টি এর মতো দেখতে। এটাকে ঘুরিয়ে লিখলে এরকম হয়, এটা টি এর মতো দেখতে, তাই এটিকে টি আকৃতি বিশিষ্ট বলা হয়। অপশান সি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 16। 16 নম্বর প্রশ্নে বলেছি কি, বলেছে যে সি একটা দ্বিমেরুভূমক দেওয়া আছে, অন্যটা দ্বিমেরুভূমক জানতে চাইছে। কার যে দ্বিমেরুভূমক কার দেওয়া আছে, যে এই যে যৌগটার অর্থাৎ ক্লোরোবেনজিনের দ্বিমেরুভূমক দেওয়া আছে, সিএল দ্বিমেরুভূমক দেওয়া আছে। এর জানতে চেয়েছে কোনটা, জানতে চেয়েছে সিএল 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 সিএল, এই যে এটা দ্বিমেরুভূমক জানতে চেয়েছে। এটা ক্লোরোবেনজিনের দ্বিমেরুভূমকের মান দেওয়া আছে কত, 1.73 ডিভাই। আর এটা আসে কিসের জন্য, এদিকে একটা মিউ কাজ করে, এই একটা মিউর দরুন এই যে ডিভাই, এই যে কিটা, এই হচ্ছে ডাইপোল মোমেন্ট এখানে আসে। এবার এখানে এই যৌগের ক্ষেত্রে কী কী ডাইপোল মোমেন্ট থাকবে, এদিক থেকে এই বরাবর একটা ডাইপোল মোমেন্ট থাকবে, এই বরাবর ডাইপোল মোমেন্ট, এই বরাবর ডাইপোল মোমেন্ট, এই বরাবর ডাইপোল মোমেন্ট, এই তো 4টে ডাইপোল মোমেন্ট। এই 4টে ডাইপোল মোমেন্টের সামেশন যদি আমরা দেখি তবে দেখব এই যে ডাইপোল মোমেন্ট দুটো আছে না, এই ডাইপোল মোমেন্ট পরস্পরের প্যারা পজিশন অর্থাৎ 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলে থাকে। এবং 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলে দুটো যদি ভেক্টর থাকে, দুটো ভেক্টর যদি বন্ড অ্যাঙ্গেল কত থাকে, 180 ডিগ্রি থাকে, তবে তাদের যোগফল হয় 0। তো এই সিএল বন্ধন এবং এই সিএল বন্ধনের জন্য যে ডাইপোল মোমেন্ট আসবে পরস্পরকে ক্যান্সেল আউট করে দিয়ে শূন্য আসবে। এবং তবে এই যৌগটার ভিতরে ডাইপোল মোমেন্ট দেখাবে কোন কোন যৌগ, এই একটা মোমেন্ট এবং এই মোমেন্ট, এই দুটো মোমেন্টে তো দেখাবে। তো এই দুটো মোমেন্টের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত আসছে, বন্ড অ্যাঙ্গেল আসছে দেখো, এটাও একটা মোমেন্ট মিউ, এটা একটা মোমেন্ট মিউ, এই বন্ড অ্যাঙ্গেল আসছে 120 ডিগ্রি। এবার 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলের ভেক্টর সামেশনের আমরা সূত্র কি জানি, আমরা জানি মিউ নেট ইজ ইকুয়াল টু রুট ওভার মিউ ওয়ান কস স্কোয়ার যোগ মিউ টু স্কোয়ার, মানে দুটোই মিউ, তাই মিউ ওয়ান মিউ স্কোয়ার যোগ টু মিউ ওয়ান মিউ টু কস 120 ডিগ্রি। তো এখান থেকে আসবে রুট ওভার টু মিউ ওয়ান মিউ স্কোয়ার যোগ টু মিউ স্কোয়ার কস 180 মান কত, মাইনাস হাফ, কস 120 মান কত, মাইনাস হাফ। কারণ আমরা কি জানি অল সাইন ট্যান কস, অল সাইন অর্থাৎ সেকেন্ড কোঅর্ডিনেটে কস হয় নেগেটিভ, তাই এটা কত হাফ আসলো, কাটাকাটি করলে এটা 2 2 কাটলো, পড়ে থাকলো কত রুট ওভার মিউ স্কোয়ার। তাই রুট ওভার মিউ স্কোয়ারটা বেরোলে হচ্ছে মিউ, মান কত আসলো মিউ, আর মিউর মান আমরা জানি কত 1.73 ডিভাই। তাই উত্তর আসলো আমাদের 1.73 ডিভাই। এই যোগটার জন্য 1375 ডিভাই, এবং এই স্ট্রাকচারটার জন্য, মানে এই স্ট্রাকচারটার জন্য কি 13 ক্লোরোবেনজেনের জন্য 13 ডিভাই, 1.76 ডিভাই, 1.73 ডিভাই, এবং এই স্ট্রাকচারের জন্য ওইভাবে 1.73 ডিভাই। এই হলো আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর কত, 17। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 17। 17 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে যে কে এফ এবং এইচ এফ এর অনদ্র মিশ্রণে ড্যাশ এবং ড্যাশ আয়ন বর্তমান। কার, কে এফ প্লাস এইচ এফ এর যদি অনদ্র মিশ্রণ করা হয় উৎপন্ন হয় কত, কে এইচ এফ টু। এই কে এইচ এফ টু বিয়োজিত হয়ে তৈরি করে কে প্লাস প্লাস এইচ এফ টু মাইনাস। কে প্লাস এবং এইচ এফ টু মাইনাস থাকে, তবে এখানে থাকবে কে কে, কে প্লাস এইচ এফ টু মাইনাস, অর্থাৎ অপশান ডি উপস্থিত থাকবে আয়নগুলো। নেক্সট কোশ্চেন নম্বর 18। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 18তে কী বলেছে, বলছে নিম্নলিখিত কোন যৌগ জুড়ে, নিম্নলিখিত কোন যৌগ জোরে আন্ত আণবিক এবং অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন দেখা যায়। কোন জোরটা, এই যে 4টে অপশান দেওয়া আছে না, এর মধ্যে কোন জোরের ক্ষেত্রে আন্ত, প্রথমটা দেখো আন্ত বলেছে, তারপরে অন্ত বলেছে, অর্থাৎ প্রথমটা ইন্ট্রা, তারপরে একটা ইন্টার। তো আমাদের জেনারেলি জানি এই কোশ্চেনটা বারবার অনেক রকমভাবে করানো হয়েছে। আমরা জানি যে অর্থ নাইট্রোফেনল, যেটা অর্থ নাইট্রোফেনল কোনটা, ও এস, তার অর্থ পজিশন এটা। তো এখানে যদি কি থাকে, নাইট্রো গ্রুপ প্রেজেন্ট থাকে, এটা হচ্ছে নাইট্রো গ্রুপ, এটা এটা হচ্ছে হাইড্রক্সি, এটা ফেনলের জন্য, এটা নাইট্রোর জন্য। তো অর্থ নাইট্রোফেনলের মধ্যে কি থাকে দেখো, এইচ এবং ও পরস্পরের কাছে চলে আসে, তাই এদের মধ্যে দেখা যায় ইন্ট্রা বা অন্ত আণবিক। আর প্যারা নাইট্রোফেনল কোনটা, প্যারা নাইট্রোফেনলের সংকেত হচ্ছে ও এইচ, এখানে আসবে এন মাইনাস ডবল বন্ড ও, এটা এন মাইনাস ডবল বন্ড ও, এটা প্লাস। এই যে এই যোগটার ভিতরে নিজের মলিকুলের ভিতরে অর্থাৎ অন্ত আণবিক বা ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ধন দেখা যাবে না, কিন্তু এই প্যারা
নাইট্রোফেনলের ভিতরে উপস্থিত অপর একটি প্যারানাইট্রোফেন স্ট্রাকচার, এর পাশাপাশি অপর একটি প্যারানাইট্রোফেন স্ট্রাকচার এসে এরা ডাইমার রূপে অবস্থান করবে। অর্থাৎ এটা থাকলো ও, এদিকে এইচ, এদিকে এন, ও ডবল ও, এটা মাইনাস, এটা প্লাস। তো এর মধ্যে একটা ইন্টারাকশন থাকবে, এখানে একটা ও এইচ ইন্টারাকশন থাকবে। এটা কেউ তৈরি করবে কি? এটা তৈরি করবে ইন্টারমলিকুলার, বা আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। তো আমাদের থাকলো উত্তর হচ্ছে অপশান বি। অর্থনাইট্রোফেন প্যারানাইট্রোফেনের ভিতরে অন্ত এবং আন্ত দুই ধরনের হাইড্রোজেন বন্ধন দেখা যায়, দুটো আলাদা আলাদা। নেক্সট কোশ্চেন নম্বর কত এরপরে? 19। প্রশ্ন নম্বর হচ্ছে 19। 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো ভালো করে। বলেছে যে He2 অণুর অস্তিত্ব নেই। কার? He2। He2তে মোট ইলেকট্রন কতগুলো? 4টে না? মোট ইলেকট্রন 4টে। তো 4টে যদি ইলেকট্রন করে এসে কত হবে? সিগমা 1s, সিগমা স্টার 1s। তো এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, হয়ে গেল 4টে ইলেকট্রন। তবে এর বন্ধন ক্রম কত হবে? বন্ধন ক্রম। তো বন্ধন ক্রমের সূত্র আমরা জানি কি? যে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন বিয়োগ নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বাই 2। এনবি মানে কি? নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, আর এনএ মানে নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বাই 2। তো এখানে বন্ডিংয়ে কটা ইলেকট্রন আছে? দুটো। অ্যান্টিবন্ডিং আছে দুটো, বাই 2। তো 0/2 মানে 0। তো কত আসলে আমাদের? 0 আসলো বন্ড অর্ডার। তো বন্ড অর্ডার 0 হলে কী হবে? এর অস্তিত্ব নেই। এর অস্তিত্ব নেই, তার কারণ কি হলো? তার কারণ হলো দেখো, বন্ডিং আণবিক কক্ষক এবং অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষকের সমসংখ্যক ইলেকট্রন বিদ্যমান। তাই কি বলো আমাদের উত্তর পেলাম অপশান দেখো সিএ। সিএ সমসংখ্যক ইলেকট্রন বিদ্যমান হওয়ার জন্য এর অস্তিত্ব নেই। নেক্সট কোশ্চেন নম্বর 20। 20 নম্বর প্রশ্নে কি বলেছে? 20 নম্বর প্রশ্নে বলেছে যে সাধারণ ঘনক আকৃতির কোষের একটি কৌণিক বিন্দুতে একটি গোলককণা অংশ নেয়, তার কতটুকু? কত কোষে? মানে বলছে একটি সাধারণ ঘনক আকৃতির কোষে একটি কৌণিক বিন্দুতে একটি গোলককণা অংশ নেয় কতগুলো একক কোষে? আমরা জানি যে কোনো একটা কৌণিক বিন্দুতে 8খানা কোষ এসে মিলিত হয়। 8খানা কোষ মিলিত হলে একটা কৌণিক বিন্দু উপস্থিত কণা 8খানা কোষের ভিতরে বিদ্যমান। তার উত্তর আমাদের কি? 8। অপশান সি। নেক্সট কত নম্বর কোশ্চেন? 21 নম্বর প্রশ্ন। কত নম্বর? 21। 21-এ বলেছে বিবৃতি এবং তার কারণ। বিবৃতি এতে কী দেওয়া আছে দেখো ভালো করে পড়ো। বলেছে যে NaCl কেলাসে Na+ আয়নগুলি চতুস্থলকীয় ফাঁকে এবং Cl- আয়নগুলি অষ্টতলকীয় শীর্ষবিন্দুতে অবস্থান করে। যেটা ঠিক না ভুল হবে? NaCl ক্লাসে Na+ আয়নগুলো থাকে চতুস্থলকীয় ফাঁকা অংশে, আর Cl- আয়নগুলো থাকে অষ্টতলকীয় শীর্ষবিন্দু অবস্থানে থাকে। এটা কি ঠিক? তার কারণ হিসেবে কি বলেছে? রিজন হিসেবে বলেছে কি? যে বলেছে যে Na+ Cl- এর যে রেশিও, কার রেশিও? ব্যাসার্ধের, অর্থাৎ R+/R-। Na+ এর মধ্যে R+/R- এর মান কত আছে? এর মান হয় 0.4 থেকে 0.7 মধ্যে। তাই 0.7 মধ্যে থাকে, সেজন্য এইরকম স্ট্রাকচার দেখা যায়। তো এটা তো ঠিক, এটা মানে এর মধ্যে থাকে। তো উত্তর আসলে কত? এ ঠিক, আর ঠিক, এবং এ হচ্ছে আর এর সঠিক ব্যাখ্যা। অপশান এ হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 22। 22-তে কি বলেছে? বলেছে যে এসটিপিতে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং HBr গ্যাসগুলির গড় বর্গবেগের বর্গমূলের সঠিক ক্রম কোনটি? তোমাদের বলেছে দেখো গড় বর্গবেগের বর্গমূল। তো CRMS বলে এটাকে শর্টকে, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। মানে গড় বর্গবেগের বর্গমূল সমান আছে √3RT/m। এখানে 3 মানে কি? আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। টি হচ্ছে পরম উষ্ণতা, ঠিকই পরম উষ্ণতা, আর এম হচ্ছে আণবিক ভর। আসলে তিনটে। তো এখান থেকে আমরা বলতে পারি যে এসটিপিতে অর্থাৎ 273 কেলভিন উষ্ণতায় CRMS অর্থাৎ উষ্ণতা যখন ফিক্সড হয়ে গেছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/√m, অর্থাৎ আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যার এম এর মান কম, তার CRMS বেগ বেশি।
এই যে অপশানগুলো দেওয়া আছে তোমাদের, হাইড্রোজেনের ভর কি সব থেকে কম, হাইড্রোজেনের সিআরএমএস সব থেকে বেশি, তারপর হবে নাইট্রোজেনের ভর 28, তারপরে হবে অক্সিজেন ভর কত হয় 32, তারপরে হবে এইচবিআর এর ভর সব থেকে বেশি, তাই এর স্পিড সব থেকে কম, ভেলোসিটি সব থেকে কম। এই হলো আমাদের উত্তর, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে কোনটা অপশান ফলো করেছে, অপশান এ না, হ্যাঁ অপশান এ ফলো করেছে। নেক্সট কোশ্চেন নম্বর 23, কত নম্বর কোশ্চেন 23। 23তে কি দেওয়া আছে, এ এবং বি এর আণবিক ওজন যথাক্রমে 36 এবং 64 হলে গ্যাস দুটির ব্যাপন হারের অনুপাত কত। আণবিক ওজন দেওয়া আছে কত কত 64, তো আমরা জানি আর এ বাই আর বি অর্থাৎ ব্যাপন হার সমান সমান √/mb/ma, mb/ma। এখান থেকে আমরা লিখতে পারি আর এ বাই আর বি আমাদের বের করতে হবে, ইজিক্যাল টু কত √/mb, মানে বি এর আণবিক দেওয়া আছে কত 64/36, তা কত আছে এটা করলে হবে 8/6, কাটলে হবে 4/3, মানে 4:3। এটা তো উত্তর, 4:3 হচ্ছে ব্যাপন হারের অনুপাত, অর্থাৎ অপশান বি হচ্ছে 4:3, এটাই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 24, 24 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে যে ক্ষারীয় মাধ্যমে H2O2 ড্যাশ রূপে অবস্থান করে। ক্ষারীয় মাধ্যমে H2O2 কি রূপে অবস্থান করে, ক্ষারীয় মাধ্যমে H2O2 মাইনাস রূপে অবস্থান করে, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 25, কত নম্বর কোশ্চেন 25 নম্বর প্রশ্নে কি বলেছে, হচ্ছে নিম্নের তথ্যগুলি থেকে ভুল তথ্যটি নির্বাচন করো। কি তথ্য বের করতে আমাদের, ভুল তথ্য বের করতে হবে। অপশান এ তে কি দিয়েছে দেখো ভালো করে পড়ো, KO2 যৌগে, কি যৌগে KO2 যৌগে কে এ জারণ অবস্থা বলেছে +4, কে এর জারণ অবস্থা কি বলেছে +4। তোমরা যদি নর্মাল জারণ অবস্থা বের করে করতে যাও, এখানে নর্মাল জারণ অবস্থা সূত্র বের হলে আমরা +4ই পাবো, কিন্তু নর্মালভাবে যেভাবে আমাদের রুলস অনুসারে যদি যাই, জারণ অবস্থা বের করার রুলস, মানে আমরা এটাকে x ধরে নিই, x ধরে নিলে হবে x যোগ 2 আছে দুটো, অক্সিজেন জারণ সংখ্যা 2 = 0। তোমরা জারণ অবস্থা পাবে কোথায় গিয়ে, জারণ বিজারণ আছে সেকেন্ড সামেটিভে রয়েছে জারণ বিজারণ, সেই জারণ বিজারণে ভরতে গিয়ে তোমরা জারণ সংখ্যা বের করার নিয়মগুলো সূত্রগুলো শিখবে। এই হচ্ছে +4 আসছে, কিন্তু বাস্তবে KO2 যৌগে O2 মাইনাস রূপে রয়েছে, O2 মাইনাস এর সাথে যুক্ত রয়েছে কার সাথে, K প্লাসের সাথে। K প্লাসের সাথে হচ্ছে কি দেখো O2 মাইনাস একক অনুরূপে একক আয়ন রূপে অবস্থান করে। এখানে O2 মাইনাস আলাদা আলাদা নয়, O2 মাইনাস আলাদা আলাদা নয়, O2 মাইনাস যেটা একক আয়ন রূপে অবস্থান করে, তাই এর জারণ অবস্থা আসে কত +1, কে জারণ অবস্থা আসে +1 আসে। আমাদের এই বিবৃতিটাই ভুল, 1 নম্বরটাই ভুল। নেক্সট কোশ্চেন নম্বর 26 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোন পদার্থটিকে উত্তপ্ত করলে NO2 গ্যাস নির্গত হবে। নিচের কোন পদার্থটিকে উত্তপ্ত করলে NO2 গ্যাস উৎপন্ন হয়। আমরা জানি যে এই যে নাইট্রেট লবণগুলো রয়েছে তার মধ্যে KNO3 অর্থাৎ পটাশিয়াম নাইট্রেটকে যদি আমরা হিট করি, এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে উৎপন্ন হবে NO2 যোগ KNO2, পটাশিয়াম নাইট্রাইট এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। নেক্সট কত নম্বর, কোশ্চেন নম্বর 27। এটা বাদ দাও কি উৎপন্ন হয়, কিন্তু মেন তোমাদের এটা উৎপন্ন হবে কাকে, পটাশিয়াম নাইট্রেটকে হিট করলে। কোশ্চেন নম্বর 27 বলেছে কি, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিচের কোন ধর্ম বৃদ্ধি পায়। কার ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোন ধর্মটি বৃদ্ধি পাবে, কোন ধর্ম বৃদ্ধি পাবে। অপশান এতে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, অপশান বি ধাতুগুলির হাইড্রোক্সাইডের গুলির জলের দ্রাব্যতা বৃদ্ধি পায়, না ধাতুগুলির সালফেটের জলের দ্রাব্যতা বৃদ্ধি পায়, জলের দ্রাব্যতা বৃদ্ধি পাবে, না আয়রন এনথ্যালপি বৃদ্ধি পাবে। আমরা জানি ক্ষারীয় মৃত্তিকা ধাতু অর্থাৎ বেরিলিয়াম, প্রথমে হচ্ছে বেরিলিয়াম, তারপরে আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে স্ট্রনসিয়াম, বেরিয়াম। এদের যদি আমাদের কি বৃদ্ধি পায়, এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ যত আমরা উপর থেকে নিচে নামবো, প্রতি নিচে নামলে যে হাইড্রোক্সাইডগুলো উৎপন্ন হবে, সেই হাইড্রোক্সাইডগুলি জলে
দ্রাব্যতা বাড়বে, কী হবে, জলের দ্রব্যতা বৃদ্ধি পাবে। তার মধ্যে উত্তর হচ্ছে কোনটা 27 নম্বর কোশ্চেনের? অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 28, কত নম্বর কোশ্চেন? 28 নম্বর প্রশ্নে বলেছে কি যে গ্রুপ 2 এর ধাতব কার্বনেটগুলির স্থায়িত্বের সঠিক ক্রম। স্থায়িত্বের সঠিক ক্রম অর্থাৎ যাকে আমরা হিট দিলে খুব সহজে ভেঙে যাবে তার স্থায়িত্ব সব থেকে কম। যার স্থায়িত্ব কম কার হয় আমরা জানি, সমযোজী যৌগের স্থায়িত্ব কম হয়, হিট দিলে সহজে ভেঙে যায়। তো এদের মধ্যে দেখতে হবে যে কার্বনেটগুলো আছে তার মধ্যে কোনটি সমযোজী কার্বনেট। আমরা জানি কার্বনেট কি আছে, Mg2+, Ca2+, তারপরে Sr2+, আর Ba2+। এই হচ্ছে আমাদের ক্যাটায়নগুলো এরকম আছে। উপর থেকে আমরা যদি নিচে নামি ক্যাটায়নে কী বাড়বে, আকার বাড়বে। দেখো আকার বাড়ছে, আকার কী হয়, বাড়ে। উপর থেকে নিচে নামলে ক্যাটায়ন আকার বৃদ্ধি পায়, তাই বড় আকারের ক্যাটায়ন জেনারেলি বড় আকারের অ্যানায়নের সাথে যুক্ত হয়। বড় আকারের ক্যাটায়ন কী হয়, জেনারেলি বড় আকারের অ্যানায়নের সাথে যুক্ত হয়। তাই CO2-র অ্যানায়ন কি সব থেকে বড়, CO2 2-। তো এই যে ইন্টারাকশনটা সব থেকে ভালো হবে, অর্থাৎ এই ইন্টারাকশনটা হবে আয়নীয় ইন্টারাকশন। তারপরে যত আস্তে আস্তে আমরা উপরের দিক থেকে আমাদের আসবে, যত দূরত্ব বাড়তে থাকবে ইন্টারাকশন তত কম হবে অর্থাৎ যৌগগুলোর মধ্যে সমযোজী চরিত্র প্রকাশ পাবে। কীভাবে আমাদের সমযোজী চরিত্র প্রকাশ পাবে, অর্থাৎ যে কার্বনেটের মধ্যে কোন কার্বনেটের স্থায়িত্ব সব থেকে বেশি আসছে আমাদের, বেরিয়াম কার্বনেট BaCO3 স্থায়িত্ব সব থেকে বেশি, তারপরে SrCO3, তারপরে হবে কত CaCO3, সব থেকে কম স্থায়িত্ব হবে MgCO3। এর ভিতরে হবে MgCO3। এই হলো আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 29, 29 নম্বর প্রশ্নে কি বলেছে যে ডাইবোরেন যৌগে সেতু বন্ধনের জন্য ব্যবহৃত ইলেকট্রনের সংখ্যা কতগুলো। ডাইবোরনের যৌগে সেতু বন্ধনের জন্য ব্যবহৃত ইলেকট্রনের সংখ্যা কতগুলো হবে 29 নম্বর কোশ্চেনে। দেখো আমাদের ডাইবোরনের যদি স্ট্রাকচার রাখি, এটা হচ্ছে BH, এই একটা এইচ, আর এখানে বি এর আরেকটা বোরন থাকে এইচ। এবার সেতু বন্ধন মানে কি, এই হাইড্রোজেনের এই বন্ধনে দুটো ইলেকট্রন আছে, এর দেখো ইলেকট্রন ঘনত্ব কম, তাই করবে কি এই ইলেকট্রনটাকে সহ এ ব্যবহার করবে, ইলেকট্রন সহ একটা ব্যবহার করে একটা এই ধরনের একটা বন্ড তৈরি করবে, এবং এই বোরনটা এই হাইড্রোজেনকে নিয়ে একটা বন্ড তৈরি করবে, এই হাইড্রোজেন বন্ধনে দুটো ইলেকট্রন নিয়ে। তো এই যে ইলেকট্রন এরকম একটা বন্ড পেলো, এইরকম একটা বন্ড পেলো, এই যে বন্ড দুটোকে বলা হয় সেতু বন্ধন। এই বন্ধনকে বলা হয় কি সেতু বন্ধন, বা ব্যানানা বন্ডও বলা হয়। কি বলা হয়, ব্যানানা বন্ড, বা কি বলে তো আবারকে সেতু বন্ধন। তবে এই সেতু বন্ধনে কতগুলো ইলেকট্রন আছে, উপরে দেখো এখানে আছে দুটো ইলেকট্রন, এখানে আছে দুটো ইলেকট্রন, তাই টোটাল ইলেকট্রন আছে 4টি ইলেকট্রন। সেতু বন্ধনের টোটাল কটা ইলেকট্রন, 4টি ইলেকট্রন, অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 30 নম্বর কোশ্চেনে কি বলেছে যে BF3, BCl3, BBr3 লুইস অ্যাসিডের অ্যাসিড ধর্মের ক্রম। এটাও বারবার বলা হয়েছে। কার মধ্যে দেখো BF3, BCl3 আর BR3, এদের লুইস অ্যাসিড কাকে বলে আমরা জানি। লুইস অ্যাসিড হচ্ছে সেই সমস্ত অ্যাসিড বা সেই সমস্ত যৌগ যারা কোথাও থেকে কি না লোন পেয়ার গ্রহণ করে, যারা কি করে লোন পেয়ার গ্রহণ করে, তাদের বলা হয় লুইস অ্যাসিড। তাই BF3, BCl3, BBr3 প্রত্যেকটা যৌগে মানে বোরনের ইলেকট্রন ঘনত্ব কম আছে, অর্থাৎ ইলেকট্রনের অষ্টক পূরণ হয়নি বা অষ্টক ঘাটতি রয়েছে। তো এই অষ্টক ঘাটতি পূরণ করার জন্য বেরিলিয়াম কি করবে, বোরন কি করবে, বাইরে থেকে লোন পেয়ার নেবে, অন্য কোনো মৌল থেকে লোন পেয়ার নেবে। তবে এরা অ্যাসিড ধর্ম শো করবে। এদের মধ্যে অ্যাসিড ধর্ম সব থেকে বেশি কার কম দেখতে হলে আমাদের স্ট্রাকচার দেখতে হবে। এফ 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 এটা কত, সিএল সিএল সিএল, বি বিআর বিআর বিআর, এই তো স্ট্রাকচার। এবার দেখো এই স্ট্রাকচার দেখে দেখা যাচ্ছে বি এর কি আছে, বি যেটা বোরনের দেখো ফাঁকা রয়েছে, কি একটা কক্ষ ভ্যাকেন্ট আছে, ফাঁকা কক্ষক আছে, ভ্যাকেন্ট কক্ষক বা অরবিটাল আছে। এবার 2F এ কি আছে, এফ এ লোন পেয়ার রয়েছে, কি আছে লোন পেয়ার আছে। এই লোন পেয়ার কী আছে, 2P-তে লোন পেয়ার আছে, আর বোরনের ফাঁকা আছে 2P। তো এই 2P ব্যাক বন্ডিং খুব ভালো হয়। 2P ব্যাক বন্ডিং ভালো হলে যে বোরনের যে ইলেকট্রন ঘনত্ব কম ছিল বা ইলেকট্রনের ঘাটতি ছিল, সেই ঘাটতি অনেকটাই কী হবে, মেকআপ হয়ে যাবে, অনেকটাই কী হয়ে যায়,
মেকআপ হয়ে যায়, যেহেতু ইলেকট্রনের ঘাটতি একটা মেকআপ হয়ে যায়, তাই BF3 এর বোরন খুব সহজে ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে না। তাই BF3 লুইস অ্যাসিডি সব থেকে কম হবে। তারপরে লুইস অ্যাসিডি হবে কি BCl3, Br3 লুইস অ্যাসিডিটি সব থেকে বেশি আমাদের এই যৌগগুলোর মধ্যে। আর BI3 ক্ষেত্রে আরও বেশি হবে। এদের ক্ষেত্রে হয় কি, এটা প্রত্যেকের ক্ষেত্রে এর ক্ষেত্রে ওভারল্যাপ ঘটে, এর ক্ষেত্রে ওভারল্যাপ হয় 2p 3p ওভারল্যাপ, এর ক্ষেত্রে হয় 2p 4p ওভারল্যাপ। এবার ওভারল্যাপ সব থেকে ভালো হয় কার মধ্যে? 2p ওভারল্যাপ সব থেকে ভালো হয়, 2p ব্যাক বন্ডিং ওভারল্যাপ সব থেকে বেশি বেটার। নেক্সট হয় 2p 3p ব্যাক বন্ডিং, নেক্সট আসে 2p 4p ব্যাক বন্ডিং। তো এই যে ব্যাক বন্ডিং অর্ডার এরকম হওয়ার জন্য BF3 হচ্ছে সব থেকে কম অ্যাসিডিটি, আর BR3 সব থেকে হাইলি অ্যাসিডিক চরিত্র প্রকাশ করে এদের মধ্যে, হাইলি অ্যাসিডিক। তো এটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে কোন অপশন? অপশন বি। 31 নম্বর প্রশ্নে বলেছে কি, সরি এটা 31 গেল না, সরি 30 নম্বর কোশ্চেন মিস গেছে। 30 নম্বর কোশ্চেনটা দেখে নাও একটু, সরি 30 নম্বর বলেছে কি, লোহার তৈরি জিনিসে ওয়েল্ডিং করার জন্য কি ব্যবহার করা হয়? লোহার তৈরি জিনিসে ওয়েল্ডিং করার জন্য ব্যবহার করা হয় কি থার্মিট মিক্সচার। থার্মিট মিক্সচার হচ্ছে কি থাকে, আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়ামের মিক্সচারকে বলা হয় থার্মিট মিক্সচার। এটা কি, এটা হচ্ছে থার্মিট মিক্সচার, এটা ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 32, এটা হচ্ছিল 31 ছিল আগেরটা, এটা হচ্ছে 32 নম্বর প্রশ্নে বলেছে কি, বলেছে বোরিক অ্যাসিড সাধারণ উষ্ণতায় কঠিনের কারণ কি? বোরিক অ্যাসিড সাধারণ উষ্ণতায় কঠিনের কারণ হলো বোরিক অ্যাসিডের অণুগুলো হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে। বোরিক অ্যাসিডের সংকেত কি হচ্ছে BH3BO3, অর্থাৎ বি থাকে সেন্ট্রালে, এটা থাকে এইচ, এটা থাকে OH, এটা থাকে OH। তো বোরিক অ্যাসিডের ভিতরে এই হাইড্রোজেনগুলো কি থাকে, হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। কি বন্ধন থাকে? হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকার জন্য এটি কঠিন হয়। অপশন সি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 33, কত নম্বর? 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে যে নিচের যৌগগুলির মধ্যে কোনটি সবথেকে কঠিনতম পদার্থ? আমরা কঠিনতম পদার্থ হিসেবে জানি বোরন কার্বাইড B4C হচ্ছে সব থেকে কঠিনতম পদার্থ। নেক্সট কোশ্চেন 34 নম্বর প্রশ্নে কি বলেছে? 34 নম্বর প্রশ্নে বলে দিয়েছে যে কোন প্রকার সিলিকেট গঠনাকৃতিতে SiO4 এর একটি অক্সিজেন পরমাণু যোজক রূপে অবস্থান করে? কোন প্রকারের ক্ষেত্রে একটি অক্সিজেন পরমাণু যোজক রূপে অবস্থান করে? হচ্ছে পাইরোসিলিকেটের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? পাইরোসিলিকেট। নেক্সট এবং শেষ কোশ্চেন, মডেল নম্বর 28 শেষ কোশ্চেন কি বলেছে? ওটা জায়গায় একটা ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা পড়ে মানে একটা প্যাসেজ টাইপের দেওয়া আছে, ওটা পড়ে তোমাকে উত্তর করতে হবে। প্রথম বলছে গ্রুপ 14 মৌলের টেট্রাহ্যালাইডের সংকেত দেওয়া আছে MX4, যা সমযোজী প্রকৃতির, SnF4 বা PbF4 ব্যতীত এবং চতুস্থলকীয় আকৃতি সম্পন্ন। সি থেকে PB হয়ে টেট্রাহ্যালাইডগুলির স্থায়িত্ব ক্রমশ হ্রাস পায়। ডাইহ্যালাইডগুলির ক্রম এর বিপরীত। টেট্রাহ্যালাইডগুলির সমযোজী এবং হ্যালাইডগুলির আয়নীয়। এখান থেকে কোশ্চেন কি দিয়েছে? 1 নম্বর কোশ্চেন বলেছে যে SnCl4 সহজে আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু CCl4 সহজে আদ্র বিশ্লেষিত হয় না। তার কারণ কি? SnCl4 সহজে আদ্র বিশ্লেষিত হয়, কারণ হচ্ছে একটাই কারণ, অপশন সি। কী করতে পারে? এসআই কি থাকে? ভ্যাকেন্ট ডি থাকে, এসআই এর ভ্যাকেন্ট ডি থাকার জন্য এসআই তার জারণ অবস্থায় +4 থেকে +4 থেকে +6 পর্যন্ত কনভার্ট করতে পারে, সেজন্য এটি আদ্র বিশ্লেষিত হয়। এই গেল তোমাদের টোটাল কোশ্চেন পেপার। টোটাল যে 28টা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রয় মার্টিন প্রশ্নবিচিত্রায় যে 28টা মডেল কোশ্চেন দেওয়া আছে, তার সম্পূর্ণ মডেল কোশ্চেন সলভ করানো হলো। আর বাকি রইলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার। চেষ্টা করবো তোমাদের পরীক্ষার আগে যতদূর পর্যন্ত আমি করাতে পারি করবো। আশা করি পুরোটা করাতে পারবো না, তাই তোমাদের যে টপিকগুলো করানোর চেষ্টা করবো অবশ্যই আমি করিয়ে দেবো, যেগুলো সম্ভব আমার দ্বারা করানো, যত তাড়াতাড়ি করানো সম্ভব সেগুলো করিয়ে দেবো। দেখো